ইতিহাসের পাতা থেকে আজ আমরা এমন এক অধ্যায়ের উন্মোচন করতে যাচ্ছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে অবাক করে আসছে। আজকের এই আলোচনায় আমরা জানব ইতিহাসের অন্যতম বিখ্যাত এক নামের পেছনের অসাধারণ সামরিক বুদ্ধিমত্তা সম্পর্কে। চলুন শুরু করা যাক। ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দ, একেবারে সিনেম্যাটিক একটা শুরুর কথা চিন্তা করা যাক। তখন কেউই ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে এই শিশুটি একদিন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর বিশাল সাম্রাজ্যগুলোর একটিকে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দেবে। এই কথাটাই বুঝিয়ে দেয় একজন মাত্র মানুষের জেদ আর বুদ্ধিমত্তা কিভাবে পুরো বিশ্বের মানচিত্র চিরকালের জন্য বদলে দিতে পারে। তাহলে চলুন একেবারে গোড়া থেকে দেখা যাক ভবিষ্যৎ বিজেতার উত্থান এবং একজন মাস্টার মাইন্ডের ভিত্তিপ্রস্তর। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হল অমর হওয়া। কথাটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? ছোটবেলা থেকেই তিনি গ্রিক মহাকাব্য ইলিয়াড আর ট্রয়ের বীর অ্যাকিলিসের গল্পে একদম বুঁদ হয়ে থাকতেন। আর এই সাহিত্যকর্মটি তার ভেতরে এমন এক তীব্র মনস্তাত্ত্বিক তাড়নার জন্ম দিয়েছিল যার একটাই লক্ষ্য, যে করেই হোক কিংবদন্তি হয়ে ওঠা এবং চিরস্থায়ী গৌরব অর্জন করা। জীবনের মাইলফলকগুলো একটু দ্রুত পার হওয়া যাক। ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে পেলাই জন্ম। এরপর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে ৩৪৩ খ্রিস্টপূর্বাব্দে, যখন স্বয়ং দার্শনিক অ্যারিস্টটল তার শিক্ষক হন। অ্যারিস্টটল তাকে শুধু পুঁথিগত বিদ্যা দেননি, শিখিয়েছিলেন মানুষের মনস্তত্ত্ব এবং বিজ্ঞান, যা তাকে আক্ষরিক অর্থেই একজন চিন্তাশীল বিজেতা হিসেবে গড়ে তুলেছিল। এরপর ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দে মাত্র ২০ বছর বয়সে সিংহাসনে বসার পর নিজের শাসনকে নিষ্কণ্টক করতে তিনি প্রথমেই থিবস শহর ধ্বংস করে দেন। ব্যাপারটা বেশ নির্মম হলেও এটা ছিল ক্ষমতা সুসংহত করার এক চরম বাস্তববাদী কৌশল। কিশোর বয়সের একটা দারুণ ঘটনা আছে। বুসেফালাস নামের এক বুনো ঘোড়াকে যখন তাবৎ রথী মহারথীরা বশ করতে পারছিল না, তখন তিনি শুধু একটু খেয়াল করলেন যে ঘোড়াটা আসলে নিজের ছায়াকেই ভয় পাচ্ছে। ব্যাস, সেটিকে সূর্যের দিকে ঘুরিয়ে দিয়ে শান্ত করে ফেললেন। এটা কিন্তু কোনো জাদুর গল্প নয়, এটা ছিল সম্পূর্ণভাবে তার নিখুঁত পর্যবেক্ষণ আর প্রখর মস্তিষ্কের এক দারুণ বিজয়। আচ্ছা, এবার আসা যাক তার বিজয়ের সবচেয়ে বড় রহস্যে, হ্যামার অ্যান্ড অ্যানভিল কৌশল, যাকে বলা যায় তার বিজয়ের আসল ব্লুপ্রিন্ট। এই হ্যামার অ্যান্ড অ্যানভিল বা হাতুড়ি ও নেহাই কৌশলটা একটু বোঝা যাক। এটি মূলত জ্যামিতি আর টাইমিংয়ের এক মারাত্মক প্রাণঘাতী খেলা। শত্রুপক্ষের সৈন্যসংখ্যা যত বিশালই হোক না কেন, এই জ্যামিতিক সামরিক কৌশল ব্যবহার করেই তিনি বারবার অসম্ভবকে সম্ভব করেছিলেন। রণকৌশলটা আসলে কিভাবে কাজ করত তা চোখের সামনে ভাসিয়ে তোলা যাক। প্রথম ধাপে মেসিডোনিয়ান ফ্যালেংস মানে পদাতিক বাহিনী ১৮ থেকে ২০ ফুট লম্বা সারিসা বর্ষা নিয়ে একটা অভেদ্য দেয়াল তৈরি করত। এই বর্ষার দেয়ালটাই হল অ্যানভিল বা নেহায়, যা শত্রুকে এক জায়গায় আষ্টেপৃষ্ঠে আটকে রাখত। আর দ্বিতীয় ধাপে তার এলিট কম্প্যানিয়ন ক্যাভেলরি বা অশ্বারোহী বাহিনী বিদ্যুৎ গতিতে পাশ দিয়ে ঘুরে গিয়ে একেবারে হাতুড়ির মতো চূড়ান্ত আঘাত হানত। নিমেষেই চূর্ণবিচূর্ণ হয়ে যেত শত্রুব্যূহ। আর এই অজেয় কৌশলের সবচেয়ে বড় পরীক্ষাটা আসে ৩৩১ খ্রিস্টপূর্বাব্দে, গগামেলার যুগান্তকারী যুদ্ধ। পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে একেবারে চূড়ান্ত এক পরীক্ষা। গগামেলার ময়দানের পরিস্থিতিটা একবার কল্পনা করা যাক। একদিকে পারস্য সাম্রাজ্যের রাজা তৃতীয় দারিয়সের বিশাল সেনাবাহিনী, অগণিত সৈন্য, ঘোড়া আর ভয়ঙ্কর সব যুদ্ধরথ। অন্যদিকে মেসিডোনিয়ান বাহিনীর প্রধান সম্বল বলতে কেবল গতি, এলিট অশ্বারোহী আর ওই শ্রেষ্ঠ রণকৌশল। পরিসংখ্যানের দিক থেকে দেখলে সেখানে পরাজয়ের ঝুঁকি ছিল ১০০ ভাগ, কিন্তু অসম্ভবকে সম্ভব করার নামই তো অসাধারণ নেতৃত্ব। আর এই যুদ্ধটাই খুব দারুণভাবে প্রমাণ করে দেয় যে ওই হ্যামার অ্যান্ড অ্যানভিল কৌশলের নিখুঁত প্রয়োগ কিভাবে পারস্যের বিশাল বাহিনীকে কার্যত ধূলিসাৎ করে দিয়েছিল। এই একটিমাত্র বিজয়ই তাকে পাকাপাকিভাবে এশিয়ার রাজা হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু সবকিছুরই তো একটা শেষ থাকে, তাই না? এবার আমরা দেখব তার চূড়ান্ত অভিযান আর পতন, একেবারে পৃথিবীর শেষ প্রান্তের দিকে। নিরঙ্কুশ ক্ষমতা আসলে মানুষের মনে কী প্রভাব ফেলে, এর এক চরম মূল্য দিতে হয়েছিল তাকে। ইতিহাস সাক্ষী, ভারত অভিযানের দিকে এগোতে এগোতে দীর্ঘ যুদ্ধের ক্লান্তি আর অপরিসীম ক্ষমতার দম্ভে তার নিজের সৈন্যদের মধ্যেই ফাটল ধরতে শুরু করে। তিনি পারস্যের পোশাক আর রীতিনীতি গ্রহণ করতে শুরু করেছিলেন, যা মেসিডোনিয়ানরা একদমই মেনে নিতে পারেনি। এর সবচেয়ে ট্র্যাজিক পরিণতি দেখা যায় যখন এক মদের আসরে তর্কের জেরে তিনি নিজের সবচেয়ে কাছের বন্ধু ক্লেইটাসকে হত্যা করে বসেন। এটা ছিল তার মানসিক বিপর্যয়ের এক করুণ দৃষ্টান্ত। ভারত অভিযানে এসে ব্যাপারটা আরও ভয়াবহ রূপ নেয়। হাইডাসপিসের যুদ্ধে রাজা পুরুর বিরুদ্ধে শুধু সৈন্য নয়, তাদের লড়তে হয়েছিল ভারী বর্ষা, গভীর কাদা আর বিশাল বিশাল যুদ্ধহাতির বিরুদ্ধে, যেগুলোর সাথে তারা একেবারেই পরিচিত ছিল না।
আর এরপর ফেরার পথে গেড্রোসিয়ান মরুভূমিতে তাদের সহ্য করতে হয় তীব্র গরম, তৃষ্ণা এবং অনাহার। প্রকৃতির এই নির্মমতার কাছে তার সেনাবাহিনীর এক বিশাল অংশ ধ্বংস হয়ে যায়। এর পরের ঘটনাগুলো খুবই দ্রুত ঘটে, এক বিতর্কিত উত্তরাধিকার আর এক বিশাল বিশ্ব সাম্রাজ্যের পতন। মাত্র ৩২ বছর বয়সে ব্যাবিলনে অত্যন্ত রহস্যময়ভাবে তার মৃত্যু হয়, আর মৃত্যুর পরপরই কোনো উত্তরাধিকারী না থাকায় তার সেই তিল তিল করে গড়া সাম্রাজ্য হুড়মুড় করে ভেঙে পড়ে। সবশেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আলেকজান্ডার কি সত্যি গ্রেট বা মহান ছিলেন? একদিকে তার সেই অবিশ্বাস্য সামরিক বুদ্ধিমত্তা, আর অন্যদিকে তার অভিযানের ফলে হওয়া সীমাহীন ধ্বংসযজ্ঞ আর রক্তপাত। এই দুয়ের পাল্লায় তাকে কিভাবে মাপা উচিত সেই উত্তর মেলানো আজও এক অমীমাংসিত রহস্য।